আমরা এতটাই নির্মম লাচার হয়ে গেছি যে একটা 11 বছর মেয়েকে রেপ করতে ছাড়েনি। ছি জানাই আমাদের এই পুরুষ সমাজকে। 4 জুলাই 2026, সময় বিকেল 4টে ছুঁই ছুঁই। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা বারাইপুর এলাকার একটি ছোট্ট মেয়ে, যাকে আমরা ভিকটিম নামে মেনে চলছি। 11 বছর বয়সী ফুটফুটে মেয়ে সেদিন বাড়ি থেকে বেরোছিল খুব একটা সাধারণ উদ্দেশ্যে, তার প্রিয় বান্ধবীর জন্মদিনে একটা সুন্দর উপহার কিনতে। কিন্তু সে তখনও ভাবতে পারেনি যে তার চেনা গ্রামের এই পরিচিতি রাস্তার জন্য তার মরণ ফাঁদ দাঁড়িয়ে আছে। কিন্তু একটু দাঁড়ান, এখানে এসেই গোটা ঘটনার আসল খটকাটা লাগে। মেয়েটি বিকেল 4টের সময় দোকানে গেল, সে মাত্র কয়েক ঘন্টার মধ্যে উধাও হয়ে গেল কিভাবে? সেই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে, কিন্তু সেখানে কারোর চোখে না পড়ে একটা 11 বছর শিশুকে কিভাবে গায়েব করা সম্ভব? আর সবথেকে বড় রহস্য, পরদিন সকালে যখন বস্তাবন্দি নিথর দেহ উদ্ধার হলো, ময়না তদন্তের রিপোর্টে এমন কি ভয়ানক সত্য লুকিয়েছিল যা শোনার পর গ্রামের মানুষ আইন নিজেদের হাতেই তুলে নিতে বাধ্য হলো। চলুন আজকে কোনো গুজব ছাড়া একদম অফিসিয়ালি নথিপত্রের উপর ভিত্তি করে এই রোমহর্ষক অপরাধের প্রতিটি অন্ধকার রহস্য আমরা A to Z খুঁটিয়ে দেখব। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শনিবার রাতে বিকেল গড়িয়ে যখন রাত হয়ে গেল, যখন ভিকটিম বাড়ি ফিরছে না দেখে পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ল। তার বাবা মা এবং পরিবারের সকল সদস্য চারিদিকে খোঁজাখুঁজির পর যখন ক্লান্ত হয়ে গেল, তার পরিবারের সবাই এবং তার বাবা মা মিলে বারাইপুর থানায় গিয়ে মিসিং ডায়েরি করেছিলেন। কিন্তু আসল ট্র্যাজেডি আর ক্ষেপ আছড়ে পড়ছে 5 জুলাই রবিবারের সকালে। সূর্যপুর গ্রামের ভিকটিমের বাড়ি থেকে আনুমানিক 1 কিলোমিটার দূরে একটি পুকুরে প্লাস্টিকের বস্তা ভাসতে দেখে গ্রামবাসীরা। তারপর ঠিক পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে বস্তাটি খোলার পর চারিদিকে চিৎকার আর কান্না শুরু হয়ে যায়। ভেতরে ছিল ভিকটিমের নিথর দেহ। কিন্তু এরপরে বারাইপুরে পরিস্থিতি সম্পূর্ণ হাতের বাইরে চলে যায়। ক্ষুব্ধ জনতা সূর্যপুরের রেল লাইনের স্টেশনে অবরোধ করে শিয়ালদা নামখানা শাখার সমস্ত ট্রেন স্তব্ধ করে দেয়। সেখানকার মানুষ এতটাই রেগে গিয়েছিল যে পুলিশের ফাঁড়িতে এবং সেখানকার সাধারণ মানুষ পুলিশের ওপর থেকে ভরসা হারায়। ঠিক কোন কারণে সাধারণ মানুষ পুলিশের ওপর ভরসা না রেখে এতটা হিংস্র হয়ে উঠল? তারা কি আগে থেকে জানতো যে অপরাধী এই গ্রামেরই যেন একজন কোনো মুখ? হ্যাঁ, জনতা এতটাই ক্ষিপ্ত ছিল যে সিসিটিভি ফুটেজের সন্দেশের বসে ইন্দ্রজিৎ মণ্ডল নামে 26 বছর বয়সী এক স্থানীয় যুবককে তারা পিটিয়ে মেরেই ফেলে। কিন্তু আসল অপরাধী কি আদৌ সে ছিল, নাকি পর্দার আড়ালে লুকিয়ে ছিল কোনো এক নতুন গ্যাং? উত্তর মিলল ময়না তদন্তের রিপোর্টে। যখন ভিকটিমের মৃতদেহ ল্যাবে পাঠানো হয়, তখন চিকিৎসকদের সামনে আসে এমন এক রিপোর্ট যা শুনে যে কোনো মানুষের রক্ত হিম হয়ে যাবে। মেডিকেল রিপোর্ট বলছে ভিকটিমের মাথায় কোনো ভারী বস্তু দিয়ে সজোরে আঘাত করা হয়েছিল। কিন্তু এই ফরেন্সিক রিপোর্টের সবথেকে বড় এবং ভয়ানক টুইস্টটা কোথায় ছিল জানেন? ডাক্তাররা দেখেন যে ভিকটিমের ফুসফুসের ভেতরে পুকুরে কাদা জল ঢুকে আছে। বিজ্ঞানী নিয়মে এর মানে হলো, যখন অপরাধীরা ভিকটিমকে প্লাস্টিকের বস্তায় পুরে পুকুরে ছুঁড়ে জলে ফেলেছিল, তখন সে মারা যায়নি, তখন সে জীবিত ছিল। ঠিক তারপরেই জলের তলায় দম আটকে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু ঘটে। এই রোমহর্ষক তথ্য জানার পর পুলিশ সূর্যপুর এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ স্ক্যান করতে শুরু করে, আর সেখান থেকেই বার হয় সেই মাস্টার ক্লু। সিসিটিভি ফুটেজে দেখা যায় যে শনিবার দিন বিকেলে সূর্যপুর এলাকার একজন বাসিন্দা মূল চক্রী, যিনি প্রভাস মণ্ডল, মেয়েটিকে ভুলিয়ে ভালে একটি নির্জন রাস্তার দিকে নিয়ে যাচ্ছে এবং তারপর প্রভাস মণ্ডল এবং তার বাকি 3 সঙ্গী আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবির মোল্লা মেয়েটির ওপর অকথ্য পার্শ্বিক অত্যাচার ও গণধর্ষণ চালায়। এখানে বলে রাখি, পুলিশের রেকর্ড অনুযায়ী প্রভাস মণ্ডল কোনো সাধারণ মানুষ ছিলই না। সে এলাকায় একজন হ্যাবিচুয়াল ডিফেন্ডার নামে পরিচিত ছিল। দীর্ঘদিন ধরে সে এলাকার বেআইনি মদের ব্যবসা এবং ড্রাগ অ্যাবিউসের সাথে যুক্ত ছিল। পুলিশ তাকে এর আগে বহুবার সতর্ক করলেও সে তার অপরাধমূলক কাজকর্ম বন্ধ করেনি। এবং আনন্দ সর্দার ও দিবাকর সর্দার এই দুজনই ছিল সূর্যপুর এলাকারই বাসিন্দা ও প্রভাসের অপরাধমূলক সিন্ডিকেটের অন্যতম সক্রিয় সদস্য। প্রভাসের বেআইনি মদের ঠেকা চালানো, জুয়ার আড্ডা নিয়ন্ত্রণ করা এবং এলাকায় দাদাগিরি ও অশান্তি সৃষ্টির পেছনে এদের দুজনের নাম প্রায় পুলিশের খাতায় আসত। এবং এই পুরো মামলার সবথেকে বড় টুইস্ট হলো চতুর্থ অভিযুক্ত কবির মোল্লা, যাকে পুলিশ উত্তর 24 পরগনা বসিরহাটে বর্ডার এলাকা থেকে গ্রেপ্তার করেন। এই কবির মোল্লার ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ আলাদা ও ভয়ানক। পুলিশ তদন্ত করে জানতে পেরেছে যে কবির মোল্লা আগে থেকেই নারী ও শিশু পাচারকারী চক্রের সাথে যুক্ত ছিল। এই অকাট্য প্রমাণের উপর ভিত্তি করে পুলিশ একে একে প্রভাস মণ্ডল, আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবির মোল্লা মূল 4 জন অভিযুক্তকে লকআপে পুরে দেন। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়, আসল সিনেম্যাটিক টুইস্ট আরও বাকি। অভিযুক্তরা লকআপে যাওয়ার পর সবাই ভেবেছিল এখানেই হয়তো মামলা কোর্টে উঠবে। কিন্তু 7 জুলাই মঙ্গলবার গভীর রাতে, কিংবা বলাই ভালো 8 জুলাই বুধবার ভোর রাতের ঘড়িতে যখন রাত 12:45, তখন পুরো কেসের মোড় ঘুরে যায় পুরো 180 ডিগ্রিতে। বারাইপুর থানা পুলিশের একটি দল মূলত অভিযুক্ত প্রভাস মণ্ডলকে সাথে করে নিয়ে সূর্যপুরে সেই পুকুর পাড়ে যায় ক্রাইম সিন রিকগনাইজেশন বা অপরাধমূলক পুনর্নির্মাণের জন্য। কিন্তু মাঝরাতে সেই ঘুটঘুটে অন্ধকারে ঠিক কি ঘটেছিল, যার জন্য পরের দিন সকালে কাগজে বড় বড় অক্ষরে হেডলাইন বেরোলো, প্রধান অভিযুক্ত এনকাউন্টারে খতম।
সেই পুলিশের অফিসিয়ালি বয়ান অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত চলাকালীন প্রভাস হঠাৎ এক পুলিশ অফিসারের সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয় এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে প্রভাসের বুকে ও পায়ে গুলি লাগে এবং হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত্যু বলে ঘোষণা করা হয়। মে 2026-এর পশ্চিমবঙ্গ নতুন সরকার গঠনের পর এটি ছিল প্রথম অফিসিয়ালি এনকাউন্টার। কিন্তু এটা কি সত্যি আত্মরক্ষাই ছিল, নাকি এর পেছনে লুকিয়েছে অন্য কোনো বড় প্রভাবশালী মাথার চাপ? এই প্রশ্নের উত্তর খুঁজতে এবার আমাদের মাঠে নামলো এক বড় সংস্থা। যেহেতু পুলিশ কাস্টাডি বা এনকাউন্টারে একজন প্রধান অভিযুক্ত মৃত্যু হয়েছে, তাই আইনি নিয়ম মেনে এনকাউন্টারের সত্যতা খতিয়ে দেখতে গোটা মামলার তদন্ত তুলে দেওয়া হয়েছে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডির হাতে। অন্যদিকে এলাকার অশান্তি ছড়ানো এবং পুলিশের ক্যাম্প ভাঙচুরে অভিযোগে পুলিশ রাতভর তল্লাশি চালিয়ে মোট 30 জনকে গ্রেপ্তার করেছে এবং মুখ্যমন্ত্রী নিজেই এই পীড়িত ভিকটিমদের পরিবারের সাথে দেখা করে ফাস্ট ট্র্যাক কোর্টে দোষীদের ফাঁসির সাজা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। কিন্তু এই সিআইডি তদন্তে প্রভাসের বন্দুক ছিনতাইয়ের আসল সত্য কি আর কোনোদিন সামনে আসবে, নাকি এই এনকাউন্টারের রাজনৈতিক বিতর্কে আড়ালে চাপা পড়ে যাবে? আইন তা নিজের পথেই চলবে, কিন্তু বারুইপুরের এই ঘটনা আমাদের সমাজের সুরক্ষার উপর আবার এক মস্ত বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়ে গেল। আমাদের মা, বোন ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সমাজকে আরও কতটা কঠোর হতে হবে? না আমরা এতটাই লজ্জাহীন ও লাচার হয়ে গেছি যে একটা ছোট্ট 11 বছর মেয়েকেও রেপ করতে একবার গায়ে লাগছে না? এখানে যদি তাদের নিজেদের মেয়ে হতো তাহলে তার উপর কি অবস্থা হতো? ছি, জানাই আমাদের এই পুরুষ সমাজকে।